সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে 57টা শিফটে এক্সাম হয়েছিল, আজকে তার 8ই আগস্ট 2025-এর সেকেন্ড শিফটের টোটাল 30টা কোশ্চেনের সমাধান। আমরা খুব সহজে তার সাথে সাথে বেসিক নিয়মে এই 30টা অঙ্ক আমরা সলভ করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যত বেশি এখান থেকে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার হলে কিন্তু তত বেশি তোমরা বেনিফিট পাবে। এই একটা কথা তোমরা মাথায় রেখো, ঠিক আছে? আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই সলিউশনের পিডিএফটা তো পাবে, তার সাথে সাথে আমি তোমাদেরকে প্রিন্টেবল ফরম্যাটেও দিয়ে দেবো, যাতে তোমরা প্রিন্ট করে বারবার করে প্র্যাকটিস করতে পারো। ওকে? আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, তার সাথে সাথে ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারো। ওকে? আর আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে যে দুটি সংখ্যার যোগফল বলা আছে 57 এবং তাদের এলসিএম হচ্ছে 812। সংখ্যা দুটি কী কী? মানে দুটি সংখ্যার যোগফল মানে এ প্লাস বি, কত বলা আছে 57, এবং এলসিএম অর্থাৎ এ বি এর ভ্যালু বলা আছে 812। ওকে? 812 সংখ্যা দুটি কী কী? আমরা দেখো একদম অপশন টেস্ট করে কীভাবে করতে পারি। সবার আগে এখানে চলে আসে, দেখো সবগুলো যোগ করলে কি আমার 57 আসছে? হ্যাঁ, যতগুলো সংখ্যা এখানে দেওয়া আছে সবগুলো যোগ করে তুমি 57 পাবে। সুতরাং যোগের দিক থেকে তো আমরা পারবো না, কিন্তু এলসিএমটা দিয়ে আমরা করতে পারি। এলসিএম কত বলা আছে 812। তার মানে সংখ্যা দুটো দেখো, এখানে প্রথম অপশানে যদি আসি আমরা, দেখো দেওয়া আছে 21 এবং 36। তার মানে কি এদের এলসিএম কত হবে 812। আর 812 এলসিএম হওয়া মানে কি, সংখ্যাটা মানে এই 812 আমার 21 দিয়েও ভাগ যাবে, তার সাথে সাথে 36 দিয়েও ভাগ যাবে, এটাই তো। ওকে, দেখো 21 দিয়ে ভাগ যাওয়া মানে কি 21-এর মাল্টিপল দিয়েও ভাগ যাবে। 21-এর মাল্টিপল কী কী আছে? 3 এবং 7। তাহলে 21 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাটা আমার 3 দিয়েও ভাগ যাবে। এটুকু বুঝলে কি না? বুঝেছো? তাহলে দেখো 812কে 3 দিয়ে ভাগ যায়। দেখো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে সংখ্যাগুলো থাকে তার ডিজিটগুলোর যোগফল আমার 3 দিয়ে ভাগ যেতে হবে। ক্লিয়ার? দেখো বারবার প্র্যাকটিস করলে, এই যে আমি তোমাদেরকে বলছি 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, তাহলে এগুলো যখন তোমরা ভালোভাবে মানে সমস্ত ভিডিওটা দেখবে তত কিন্তু তোমরা ভালো বুঝতে পারবে এবং তোমাদের মাথায় গেঁথে যাবে। ওকে? এই জন্যই বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করানো। তো যাই হোক, যোগ করলে কত হয়? 8 আর 1 9, 9 আর 2 11, 11। ঠিক আছে? 11কে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই অপশান আমার হবে না। এর সাথে সাথে দেখো এই যে 33 আছে, 33ও কিন্তু 3-এর মাল্টিপল, 3 গুণ 11। তার মানে কি 3 দিয়ে যখন যাচ্ছে না, তার মানে এটাও তো আমার যাবে না। হয়ে গেল, অলরেডি দুটো অপশান আমরা এলিমিনেট করে দিয়েছি। এবার কি পড়ে আছে আমার? এবার আমার দেখো পড়ে আছে যে এখানে 26 আর 31। পরেরটা আমরা কী ধরি? 26 আর 31 মনে করো সংখ্যা। তার মানে এদের যে মাল্টিপল, মানে দেখো 26-এর মাল্টিপল কী কী হয়? 2 হয় এবং 13, 2 এবং 13। তার মানে দেখো 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, কারণ ইউনিট ডিজিট আমার একটা জোড় সংখ্যা আছে। ওকে, কিন্তু 13 দিয়ে কি ভাগ যাচ্ছে সেটা একবার চেক করে দেখো, কারণ 31 দিয়ে চেক করাটা একটু টাফের, মানে টাফ ব্যাপার, কারণ 31 একটা বড় সংখ্যা। 13 দিয়েও তো আমরা করতেই পারি, কারণ 13-র নামটা তো আমাদের মুখস্থ আছে। তো প্রথমে দেখো 6 13 78, পড়ে থাকে কত আমাদের 3, 32। 32 কি 13 দিয়ে ভাগ যায়? যায় না। তার মানে এই অপশানটাও হবে না। তার মানে একমাত্র অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 2 দাগ। 131, 91 এবং 215 এই সংখ্যাগুলোকে ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকে, এমন বৃহত্তম সংখ্যাটি কত? ওকে, বলতে চেয়েছে যে 131, 91 এবং 215 এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যদি আমরা ভাগ করি তবে প্রথম ক্ষেত্রে 8, দ্বিতীয়টার ক্ষেত্রে 9 এবং তৃতীয়টার ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কী? ওকে, দেখো বৃহত্তম সংখ্যা যেহেতু বের করতে বলেছে, তার মানে কি আমার এইচসিএফ বের করতে হবে। ঠিক আছে? এবার এইচসিএফ কি এই সংখ্যাগুলোর? না, এই সংখ্যাগুলোর এইচসিএফ না, কারণ দেখো এই সংখ্যাগুলো তো ভাগ যাবে না। এই সংখ্যাগুলোর এইচসিএফ বের করা মানে কি, প্রত্যেকটা সংখ্যা আমার ভাগ চলে যাবে। বাট বলেছে যে প্রথম ক্ষেত্রে আমার 8 অবশিষ্ট থাকবে। তার মানে 131 থেকে তুমি 8 বিয়োগ করবে, তারপর এটার ক্ষেত্রে 91 থেকে তুমি 9 বিয়োগ করবে, তারপরে 215 থেকে তুমি কত বিয়োগ করবে? 10। ক্লিয়ার হয়েছে? তাহলে 131 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে আমার পড়ে থাকবে 23। হ্যাঁ, 123। 91 থেকে এটা পড়ে থাকবে আমাদের 82, এবং 215 থেকে 10 বিয়োগ করলে পড়ে থাকে আমাদের 205। ওকে, এবার এই যে তিনটে সংখ্যা বেরিয়েছে, এই তিনটে সংখ্যার বের করতে হবে এইচসিএফ। ওকে, এইচসিএফ মানে গসাগু। আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এদের এইচসিএফ হয়ে যাবে 41। কেন 41? কারণ তুমি বারবার যখন প্র্যাকটিস করবে তখন তোমার মাথায় এমনিই চলে আসবে যে 41ই হয়। দেখো 82কে কী কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায় আর 41 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? 2 দিয়ে এবং 41 দিয়ে। এবার দেখো 2 তো আমার হবে না, কারণ 2 দিয়ে দেখো এপাশে 3 আছে, এটা ভাগ যাবে না, কিন্তু 41 দিয়ে 82কেও ভাগ যাচ্ছে। 123, 3 41-এ হয় 123, এবং 5 41-এ হয়ে যায় 205। তাহলে আমার সেই বৃহত্তম সংখ্যাটি কি? 41। ওকে, 3 দাগ। একটি পণ্য প্রকৃত বিক্রয় মূল্যে 2/5 দামে বিক্রি করলে নির্ভয়ের 26% ক্ষতি হয়। ওকে,
যদি সে পণ্যটি প্রকৃত বিক্রয় মূল্যের 84% দামে বিক্রি করে তবে লাভের শতকরা হার কত? ওকে, বলছে একটি পণ্য বিক্রয় মূল্যের, মনে করো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের SP টাকা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্যের মানে এই টাকাটা বিক্রয় মূল্য ধরেছিল যে আমি এই টাকা বিক্রি করব, কিন্তু সে বিক্রি করতে পারেনি, সে কী করেছে, বিক্রয় মূল্যে 2/5 দামে বিক্রি করেছে ইন্টু 2/5। এই বিক্রি করলে নির্বাহের ক্ষতি হয় 26%। তার মানে মনে করো টোটাল যে আমার জিনিসটার দাম ছিল 100 টাকা, ঠিক আছে, এর 26% ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, 26% লস। তার মানে আলটিমেটলি সে বিক্রি করতে পেরেছে কত টাকায়? 100 টাকা জিনিস যদি তুমি 26 টাকা লসে বেচে দাও তাহলে তুমি বিক্রি করলে কত টাকায়? 74 টাকায়। ওকে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার? 74। 2 দিয়ে কাটলে 37। ওকে, তাহলে SP কত হয়ে যাচ্ছে এখান থেকে? 537 হয়ে যায় আমার। এক কাজ করে গুণ করতে হবে না, রেখে দাও, 37 × 5। তারপরে বলেছে যদি সে প্রকৃত পণ্যটি প্রকৃত বিক্রয় মূল্যের এত দামে বিক্রি করে, প্রকৃত বিক্রয় মূল্যের এত দামে বিক্রি করে, ঠিক আছে, তবে তার লাভের শতকরা হার কত? ওকে, এটা ছিল প্রকৃত বিক্রয় মূল্য, এটাই তো প্রকৃত বিক্রয় মূল্য, সে বেচেছে এই টাকায়। এর বলছে এই টাকার 84% দামে যদি বিক্রি করে ইন্টু 84/100, ঠিক আছে, এই দামে যদি বিক্রি করে, এটা কি আমার? এটা আমার এবার SP হয়ে যাচ্ছে। বলেছে তাহলে লাভের শতকরা হার কত? লাভ কিসের ওপর হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আমাদের? 100%, মানে 100 টাকা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো সিপি কত ছিল আমাদের? 100 টাকা। এই অনুপাতটা বের করো। আচ্ছা, এই অনুপাত বের করতে গেলে 5 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল কত? 20। ওকে, আর এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলে 25, এটা যদি 4 দিয়ে কাটি 2 1 21। আচ্ছা, আর কি কাটাকাটি যাচ্ছে? আর যাচ্ছে না। আচ্ছা, 25 20 এটা হয়ে যাবে 500 ইস্টু, আর 37 × 21 হয়ে যায় আমাদের 37 দুগুণি 700, সরি 74, 740 61 77 777। ওকে, 777, মানে 500 টাকা ক্রয় মূল্য আর 777 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে লাভ কত হচ্ছে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখো তুমি লাভ দেখতে পাচ্ছ 277 টাকা, 277। কত টাকার উপরে? 500 টাকার উপরে ইন্টু 100। 1 2 কাটা গেল। আচ্ছা, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরেরটাকে যেটা থাকবে তাকে ডবল করে দিয়ে 1 ঘর আগে পয়েন্ট দিয়ে দাও। তাহলে 277 ডবল হয়ে যায়, 7 দুগুণে 14 4, হাতে আমার 1, 7 দুগুণে 14 রাখে 15 5, হাতে আমার 1, 2 দুগুণে 4 রাখে 5, 5 5 4, 1 ঘর আগে বিন্দু, মানে এই যে 55.4। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 4 দাগ, একজন ব্যক্তি বিশাখাপত্তনম থেকে নাগপুরে 55 কিলোমিটার বেগে যায় এবং একই পথ 66 কিলোমিটার বেগে ফিরে আসে। পুরো যাত্রার গড় বেগ কত? দেখো, এর আগের দিনও সেম একটা অঙ্ক ছিল, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে গড় বেগের একটা ফর্মুলা জাস্ট মনে রাখবে। গড় বেগের ফর্মুলা কি? আমরা 2 × AB, ঠিক আছে, 2AB/A + B। AB মানে কি? এই যে তোমার বেগগুলো দেওয়া আছে, তার মানে এখান থেকে কী হয়ে যাচ্ছে 55 × 66 নিচে হয়ে যাবে A + B। A + B মানে 11 হাতে আমার 1 12, 121। 11 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 11 দিয়ে 11, আর 11 দিয়ে কাটলে এটা 6, অর্থাৎ 5 × 30। ও সরি, এই 2টা দিতে তো ভুলেই গেছি আমি। ওকে, তাহলে 2AB অর্থাৎ 5 × 30 দুগুণে 60 হয়ে যাবে, এটা 60। রাইট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? বি। 5টি সংখ্যার যোগফল এত, প্রথম দুটির গড় বলা আছে 80, তৃতীয় সংখ্যাটি 101, বাকি দুটির গড় কত? ওকে, তোমরা তো একটা জিনিস জানো যে গড় সমান সমান কী জানি আমরা? গড় সমান সমান সমষ্টি মানে যোগফল, ঠিক আছে, সমষ্টি বাই সংখ্যা। ওকে, মানে যতগুলো সংখ্যা দেওয়া থাকে তাদের যোগফল বাই কতগুলো সংখ্যা দেওয়া, যদি 4টে থাকে, যদি 5টা থাকে, সেই সংখ্যাটা নিচে হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমি সমষ্টি বা যোগফল বের করতে যাই, যোগফল সমান সমান কী হয়ে যাবে? গড় ইন্টু সংখ্যা, গড় ইন্টু সংখ্যা। ওকে, সমষ্টি সমান সমান গড় ইন্টু সংখ্যা। তাহলে দেখো 5টা সংখ্যার যোগফল বলা আছে 655, প্রথম দুটির গড় হচ্ছে 80, তাহলে প্রথম দুটির যোগফল কত হয়ে যাবে? 80 × 2, তাই তো, কত হয়ে গেল? 160। আচ্ছা, তৃতীয় সংখ্যাটি 101, বাকি দুটির গড় কত? দেখো, প্রথম দুটোর যোগফল এত, তৃতীয়টা এত, তাহলে 3টের যোগ করলে আমার কত হয়ে যাবে? 1 6 2, 261। এটা হচ্ছে 3টে সংখ্যার যোগফল। তাহলে এখান থেকে যদি 5টার থেকে আমি 3টেকে বাদ দিই তাহলে দুটো পড়ে থাকবে। 655 থেকে যদি আমি 261কে বাদ দিই তবে পড়ে থাকে কত আমার? 4 9, হাতে থাকে আমার 1 2 রেখে 3, 394। এই 394 হচ্ছে বাকি দুটি সংখ্যার যোগফল, গড় নয় কিন্তু, বাকি দুটি সংখ্যার যোগফল। তাহলে এদের গড় বের করতে গেলে কি যোগফলকে আমি কি সংখ্যা দিয়ে ভাগ দেবো? কটা সংখ্যা? দুটো সংখ্যা। তাহলে 394/2, 19
8, সরি 7 হবে। ওকে, রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে আমার অপশান ডি। দেওয়া আছে এত এত, জেডের মান কত? লাস্ট যে অলরেডি আমরা 4টে শিফট আই থিঙ্ক করিয়ে ফেলেছি, ঠিক আছে। তার প্রত্যেকটা শিফটে এই অঙ্ক একটা করে দেওয়া আছে, ঠিক আছে। 4টে শিফট হয়ে গেছে, প্রত্যেকটা শিফটে একটা করে দেওয়া আছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে অঙ্ক তুমি এখন করতে পারবে। ওকে, সেখানে বেসিকভাবে বলা আছে, এখানে তোমাদের শর্টকাট দেখাচ্ছি। শর্টকাট মানে কি? দেখো শর্টকাটই দেখাচ্ছি। এক্সের ভ্যালু কত? এত। আর ওয়াইয়ের ভ্যালু বলা আছে এত, আর এক্সের পাওয়ার বলা আছে জেড, ঠিক আছে। এক্সের পাওয়ার বলা আছে জেড। তাহলে দেখো পাওয়ার, দেখো বেস তো আমার সেম, বেস আমার সেম, তাহলে পাওয়ারের পাওয়ার কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এক্স কত দেওয়া আছে এখানে? এক্স সমান সমান দেওয়া আছে আমার 58, 0.5, তার পাওয়ার হচ্ছে 0.5। আর এখানে বলা আছে এক্সের পাওয়ার জেড, তাহলে এক্সের পাওয়ার যদি আমি এখানে জেড লিখে দিই, তাহলে জেড কি পাওয়ারের পরে এবার গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান সমান কী লিখতে পারি? এক্সের ভ্যালু কী লিখতে পারি? 58, 0.5 ইন্টু এই জেড সমান সমান ওয়াই। দেখো ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে? এটা দেওয়া আছে। ওয়াইয়ের ভ্যালু কত? 58, 0.79, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এবার দেখো ওয়াইয়ের পাওয়ার কত? 10, তাহলে পাওয়ারের পাওয়ার কি আমার গুণ হয়ে যাবে ইন্টু 10। তাহলে এবার দেখো দুদিকে আমার বেস সেম, তাহলে বেস যেহেতু সেম সেহেতু আমি পাওয়ারে আমি সমান করে দিতে পারি, ঠিক আছে। তাহলে 0.5 ইন্টু জেড ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0.79 ইন্টু 10। ক্লিয়ার এটুকু? এখান থেকে যদি আমি জেডের ভ্যালু বের করতে যাই, তবে 0.79 ইন্টু 10 বাই নিচে হয়ে যাবে আমার 0.5। ওকে, 0.5। এবার করতে হবে তোমার এখান থেকে একটু কাটাকাটি করতে হবে। আর জিনিস দেখো, এই পয়েন্টটা তুলতে গেলে এইটা কেটে যাবে আর এই পয়েন্টটাও সরে যাবে। কেন? দেখিয়ে দিচ্ছি। দেখো এই পয়েন্ট যদি আমি তুলি, নিচে কী আসবে? আমার 100 আসবে। আর এই পয়েন্ট যদি তুলি, তাহলে উপরে কী আসবে? আমার একটা 10 আসবে। তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে আলটিমেটলি 79/5, 79/5। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 5 কুড়ি 580, মানে 15.8 হবে কারেক্ট আনসার, ঠিক আছে। ভাগ করলে 15.8 হবে। পল্লবী একটা খেলনা 740 টাকায় কিনে 16 টাকা খরচ করে সাজায় এবং এত টাকায় বিক্রি করে, লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো 740 টাকায় কিনেছে এবং এত টাকা খরচ করে, তাহলে আলটিমেটলি তার যে সিপি সেটা কত হয়ে যাচ্ছে? 740 প্লাস 16, 756 টাকা তার কি আলটিমেটলি তার কেনা দাম পড়ে যাচ্ছে। এবার বিক্রি করেছে কি? বিক্রি করেছে 558 টাকায়, ঠিক আছে। লস হয়েছে না লাভ হয়েছে? প্রথমে দেখো 756 টাকায় কিনে 558 টাকায় তাকে বেচতে হয়েছে, তার মানে অলরেডি তার লাভ হচ্ছে, তার মানে প্রফিটের যে অপশানগুলো আছে সেগুলো তুমি আগে কাটো। এবার এই দুটোর মধ্যে ভাগ করতে হবে। ওকে, এবার দেখো কত টাকা এখান থেকে লস হচ্ছে। এখান থেকে তার লস হয়েছে 8, হাতে থাকে আমার 1, 5 আর 1 6, আর কত হলো 15, 9, 5 আর 1 198 টাকা। 198 টাকা তার হয়ে যাচ্ছে লস, ঠিক আছে। লসের শতকরা হার বের করতে বলেছে কত টাকার উপরে? 756 টাকার উপরে ইন্টু 100। 9 দিয়ে 9 দুগুণে 18, হাতে থেকে আমার 1, 9 দুগুণে 18 আছে, এটাকে 9 দিয়ে কাটলে 8 নং 72 থাকে 3, 4 নং 36, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 11, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 আর 2, এটা হয়ে যাচ্ছে 50 আর এটা হয়ে যাচ্ছে 21। তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 550/21%-এর লস। ওকে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যা 80% বৃদ্ধি করলে এত হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যা আছে, তাকে 80% বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে। সংখ্যাটি মনে করো 100, 100-এর 80% কি কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। তার মানে টোটাল 180-র যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কত বলা আছে? 2790। সংখ্যাটি কত? সংখ্যাটি কত ছিল আমাদের? 100 ছিল। তাহলে 100-র মান কত? ঠিক আছে, 2790 বাই নিচে হয়ে যাবে 180 কিন্তু উপরে হয়ে যাচ্ছে কত আমাদের? 100। এটাকে যদি কাটাকাটি করি, একটা শূন্য কাটো, 9, 50, 3, 1, 5, 3 5 15, 1550, ঠিক আছে। সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? 1550। অপশান সি হবে কারেক্ট আনসার। অথবা এইভাবেও করতে পারো তোমরা। 80% মানে কি? 80% মানে কি? 80/100 কাটাকাটি করলে 4/5। তার মানে কি বলছে? একটি সংখ্যাকে 80% বৃদ্ধি করলে, তার মানে সংখ্যাটা যদি 5 হয় তাহলে তার বৃদ্ধি করতে হবে কত? 80% মানে কি? 4 ইউনিট বাড়বে। 4 ইউনিট কী হয়ে যাবে? বাড়বে তো। তার মানে আলটিমেটলি 9 ইউনিটের ভ্যালু কত বলা আছে আমার এখান থেকে? 2790। তাহলে তোমাকে বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি কত আমাদের? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করো। এটা হয়ে যাচ্ছে 310 গুণ, ঠিক আছে। তাহলে এটাও 310 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1550। ওকে, এটা 0 হবে, 1550। বুঝতে পারলে? 9 দেখ, রাহুল 900 টাকা তালিকা মূল্যের একটি পেনের বাক্স 30% ট্রেড ডিসকাউন্টে কেনে, নেট মূল্য কত? ওকে, 900 টাকা ছিল তার এমপি, মার্ক প্রাইস, ঠিক আছে। এমপি কত বলা আছে? 900 টাকা।
30% ডিসকাউন্ট দিয়ে কেনে, নেট মূল্য কত, 30% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কিনেছে কত টাকা, সে 70%, তাহলে 900 70% বের করে ফেলো, 7 নং 63, 630 টাকা। ওকে, 10 দাগ, একটি নলাকার রডের বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 3300 সেমি স্কোয়ার, রডের দৈর্ঘ্য 72 সেমি হলে রডের বহিঃব্যাসার্ধ কত। ওকে, একটি নলাকার রডের বক্রতলের ক্ষেত্রফল, নলাকার রড তোমরা খুব চেনো ভালো করেই, যে এটা একটা সিলিন্ডারের মতো, ঠিক আছে, এটা কি একটা সিলিন্ডারের মতো, এটা মনে করো একটা রড, ঠিক আছে। বলেছে এর যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আগের দিনও করিয়েছিলাম, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতল এটা সূত্র হয়ে যায় 2πr h, ঠিক আছে। এইটা বলা আছে 3300 সেমি স্কোয়ার। রডের দৈর্ঘ্য মানে দেখো রোড দৈর্ঘ্য তো এখান থেকে এইটুকু, তার মানে এখান থেকে এইটুকু, এটা কি বলা আছে, এখান থেকে এইটুকু কি, এটা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে কি এর হাইট। ওকে, আর হাইটটাই দেখো রডের দৈর্ঘ্য একটা, বুঝতে পেরেছো, হাইটটাই কী হয়ে যায় এই ক্ষেত্রে রডের দৈর্ঘ্য। ওকে, তাহলে এইচ সমান সমান কত বলা আছে, 72 সেমি। আমার চেয়েছে বহিঃব্যাসার্ধ মানে এর ব্যাসার্ধ কত। ওকে, তাহলে দেখো 2 গুণ পাই মানে কি 22/7 ইন্টু আর তো রেডিয়াস আমরা জানি না, ওটাই বের করতে বলেছে, তাহলে আর ইন্টু এইচ কত, এইচের ভ্যালু আমাদের 72 সমান সমান কত হয়ে যাচ্ছে, এটার ভ্যালু বলা আছে 3300। চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, মেনসুরেশনের উপর, একটা ফার্স্ট তোমার 2D, একটা 3D, অবশ্যই সেই ভিডিও দুটো দেখো, তাহলে এই যে সূত্রগুলো আছে না খুব একদম তোমাদের ঝালাই হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করতে যাই তাহলে কী হয়ে যাবে 3300 গুণ 7, আর নিচে চলে আসবে আমার 2 গুণ 22 গুণ 72। এবার এটাকে সলভ করে নিও। আচ্ছা করে দিচ্ছি, দেখো 11 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 300, আর 11 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে কত 2। ওকে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 150, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 75। ওকে, আর 3 24 72, 3 25 75, এটা হয়ে যাচ্ছে আমাদের 7 25 175/24। ওকে, 175/24। আচ্ছা এটাকে তোমরা ভাগ করতে হবে। এবার দেখো 175কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি 7 বারে হয়ে যাচ্ছে 40 80, 168। ওকে, 168 আমার পড়ে থাকে এখান থেকে 7, 7 দিয়ে অপশান দুটো আছে। ওকে, 7 পয়েন্ট দিলাম, 0 দিলাম, এবার কত বার যাবে 3 24 72, 3 24 72, তার মানে দুবার যাবে 7.2, অপশান বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি একে নিঃশেষে ভাগ করে, মানে কি, মানে নিচের কোন সংখ্যাটা দিয়ে এটাকে তুমি ভাগ করতে পারবে। ঠিক আছে, প্রথমে দেখো কী আছে এখানে 5 আছে ইউনিট ডিজিট, 6 দিয়েও ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যেতে পারে, কিন্তু 5 থাকা মানে 5 দিয়ে আমার ভাগ যাবে। ঠিক আছে, আর দেখারই দরকার নেই। এবার তোমরা বলতে পারো এখানে তো 15 আছে, তাহলে 15 দিয়েও কি ভাগ যাবে, কারণ 15-এর মধ্যেও 5 আছে আবার 3 আছে। দেখো অ্যাকচুয়ালি অ্যান্সার 5ই হবে, কারণ তাহলে দুটো অপশান থাকতো না। এবার 15 দিয়ে যদি একবার চেক করে দেখতে চাও তো 3-এর মাল্টিপেলটা চেক করো, 3-এর মাল্টিপেল মানে কি, যোগফল আমার 3 দিয়ে ভাগ যাবে, 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর 3 16, 16 আর 5 আর 5 10 মানে 26, 26 ভাগ যায় না, তার মানে 15 দিয়ে যাবে না। আলটিমেটলি অ্যান্সার কত আমার, অপশান সি। বলেছে একটি নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা 30, একটি অন্তঃকোণের মান কত। ঠিক আছে, বলেছে বহুভুজের বাহুর সংখ্যা বলা আছে 30। দেখো আমাদের চ্যানেলে বহুভুজের উপর ডিপেন্ড করে একটা সূত্রের ভিডিও দেওয়া আছে শুধুমাত্র বহুভুজ নিয়ে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বহুভুজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এখানে একটু ছোট্ট করে তোমাদের সূত্রগুলো বলে দিই। প্রতিটা বহিঃকোণ, ঠিক আছে, বহুভুজের প্রতিটা বহিঃকোণের মান কত হয়ে যাবে 360 ডিগ্রি বাই এন মানে কি বাহুর সংখ্যা। ঠিক আছে, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিঃকোণ প্লাস অন্তঃকোণ, এদের যোগফল কত হয়ে যায় সবসময় 180 ডিগ্রি। ঠিক আছে, একটা বহিঃকোণ ও অন্তঃকোণের যোগফল কত হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি বহিঃকোণ বের করতে চাই তাহলে বহিঃকোণ অবশ্যই বের করতে পারবো, এক একটা বহিঃকোণের মান কত হয়ে যাবে 360 ডিগ্রি, আর ভাগ করবো কত দিয়ে, আমি এন মানে বাহুর সংখ্যা দেয়, বাহুর সংখ্যা কত আমার 30। ঠিক আছে, বাহুর সংখ্যা কত আমার 30, তাহলে এক একটা বহিঃকোণের মান কত হয়ে গেল আমার 12 ডিগ্রি করে, এক একটা বহিঃকোণ কত 12 ডিগ্রি করে। এবার দেখো এক্সটেরিয়র মানে বহিঃকোণ এবং অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, ই প্লাস আই, ঠিক আছে, এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র এর যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল তাই তো বের করতে বলেছে, একটি অন্তঃকোণের মান কত, তাহলে একটি অন্তঃকোণের ভ্যালু যদি আমি বের করতে চাই 180, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বসে গেলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ কত হয়ে যাচ্ছে, আমরা কত জানি আমাদের বহিঃকোণ কত 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি বাদ দিয়ে দাও, আলটিমেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 168 ডিগ্রি। ক্লিয়ার, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। একটি টেবিলের চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস দেওয়া আছে তোমার 1400 টাকা, দোকানদার পরপর দুটি ছাড় দেয়, যার একটি হচ্ছে 12%,
ক্রেতা যদি এত টাকায় পরিশোধ করে তবে দ্বিতীয় ছাড়ের হার কত। দেখো, যেহেতু পরপর ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্টের আগের দিনের ভিডিওতেও আমি বলেছি যে আগে দিল কি পরে দিল সেটা দেখার দরকার নেই, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমার 1400 টাকার, ক্লিয়ার হয়েছে। প্রথমে আমার ছাড় দিয়েছে কতটা, 12%। 12%-এর ছাড় মানে কি, 1400 টাকার উপর 12%, তাহলে 1400 টাকার 12 কত হয়ে যায়, 1400 ইন্টু 12/100। ওকে, 0 0 0 0 কাটো, 14 দোকানে 28 থাকে হচ্ছে আমার 2, 14কে 14 দিয়ে 16, 168 টাকা ছাড় দিয়েছে। কত টাকা ছাড় দিয়েছে, 168 টাকা, ঠিক আছে। কত টাকা ছাড় দিয়েছে, 168 টাকা। তাহলে 1400 থেকে 168 যদি আমি বাদ দিই, 1332, 1232, ওকে। তাহলে আলটিমেটলি পরবর্তীকালে আমার দাম কতটা হয়ে যাচ্ছে, 1232 টাকা, ওকে। এবার বলেছে এর উপরে আরেকটা ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এর উপরে আরেকটা ছাড় দেওয়ার ফলে সেই পরে যে বিক্রি করেছে সেটার দাম হয়ে যাচ্ছে 1133.44 টাকা, ঠিক আছে। আরেকটা ছাড় দেওয়ার ফলে এত টাকা দামটা হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কত টাকা ছাড় সে দিয়েছে, এখান থেকে ছাড় দিয়ে এসেছে 1232 টাকা 00, আর আলটিমেটলি দাম হয়েছে কত, 1133.44। এখান থেকে কত টাকা ছাড় দিয়েছে, 6, হাতে আমার 1, 5, হাতে থাকে কত আমার 1, 2 রাখে 3 রাখে 4, আর কত হলে 12, 8, হাতে থাকে হচ্ছে আমার 1, 3 রাখে 4, আর কত হলে 13, 9 4 13, হাতে 1 12, 98.56 টাকা, ওকে। 98.56 এই টাকা সে ছাড় দিয়েছে। এবার দেখো এখান থেকে পার্সেন্টেজ খুব সহজেই বের করতে পারবে, 98.56, ওকে। এই টাকা ছাড় দিয়েছে কত টাকার উপরে, 1232 টাকার উপরে ছাড় দিয়েছে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এখান থেকে যদি আমরা করি, এই পয়েন্ট যদি তুলি নিচে কত হয়ে যাবে আমাদের, 100 চলে আসবে। তাহলে এই 0 এই 0 এই 0 কেটে গেল, ঠিক আছে, 100 100 উঠে গেল। আচ্ছা, এটাকে যদি আমি কাটি, 8 বারং 96, 8 দিয়ে চলে যাবে, ঠিক আছে। পুরোটাকে আমি 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত, অপশান বি, ওকে। 14 দাগ। এই অঙ্কটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, ঠিক আছে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা করার আগে তোমাদের কিছু ছোট্ট থিওরি মনে রাখতে হবে, সেই থিওরিগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি। দেখো, তো সবার আগে তোমাদের কোয়াড্রেন্ট বুঝতে হবে, ঠিক আছে। কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, এইভাবে নয়, এইভাবে লিখি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা কী হয়ে যাবে, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 270 ডিগ্রি, ঠিক আছে। এইখানে হচ্ছে অল পজিটিভ, ঠিক আছে, অল পজিটিভ। ট্রিগনোমেট্রির যে আইডেন্টিটিগুলো আছে তোমার, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সমস্ত কিছু এখানে আসলে কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। এখানে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, ঠিক আছে, আর বাকি সব কী হয়ে যাবে, নেগেটিভ। এখানে শুধুমাত্র ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এখানে আসলে শুধুমাত্র কস এবং সেক পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। এগুলো কেন হয়, যখন আমি তোমাদের ট্রিগনোমেট্রি করাবো তখন বুঝিয়ে দেবো। আপাতত এখন তোমাদেরকে একবার করে আমি বলে দিচ্ছি, শুধুমাত্র মনে রাখো, ঠিক আছে। আর শুধুমাত্র 90 ডিগ্রি এবং 270 ডিগ্রিতে চেঞ্জ হয়, ঠিক আছে। চেঞ্জ হয় মানে কি চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় কসে, ঠিক আছে, আর উল্টো দিকেও হয়, সাইন চেঞ্জ হয়ে কস হবে, কস চেঞ্জ হয়ে সাইন হবে, ঠিক আছে। ট্যান চেঞ্জ হয় তোমার কিসে, কটে, আর তোমার কোসেক চেঞ্জ হয় সেকে, ওকে। সাইন কসে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, সেক কোসেকে, আর কোসেক সেকে। ক্লিয়ার হয়েছে এটুকু, ওকে, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। দেখো, আর এখান থেকে আমি তোমাকে 4টে ফর্মুলা বলছি, এই 4টে ফর্মুলা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই 4টে ফর্মুলা তোমরা মনে রাখবে। প্রথমে হচ্ছে সাইন এ প্লাস বি, ঠিক আছে। প্রথম সাইন এ প্লাস বি, এটা হয়ে যায় কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ওকে। তারপরটা হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সাইনে কস বি, এখানে আসবে তোমার মাইনাস, আর বাকি সব এক, কসে সাইন বি, ঠিক আছে। এই সূত্রগুলো কেন হয়, কোথা থেকে আসে, সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এখানে বোঝানো এখন সম্ভব নয়, ঠিক আছে। শুধুমাত্র তোমরা এগুলো মাথায় রাখবে বা পারলে খাতায় নোট করে রেখো,
ওকে, 3 নম্বর হচ্ছে এবার কসের ক্ষেত্রে কস এ প্লাস বি। ওকে, কস এ প্লাস বি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কস এ কস বি, ঠিক আছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর একটা পড়ে আছে কস এ মাইনাস বি, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই যে 4টে ফর্মুলা আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, এই 4টে ফর্মুলা কিন্তু ত্রিকোণমিতির মানে প্রায় প্রত্যেকটা পরীক্ষা একটা করে কোশ্চেন আসে, ঠিক আছে, যে একটু হায়ার লেভেলে তুমি যদি এক্সাম দিতে যাও সেখানে কিন্তু এই 4টে ফর্মুলা থেকে কোশ্চেন আসবেই আসবে। তো ভালোভাবে একটু মাথায় রেখো। এছাড়াও এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু কোশ্চেন এসেছে এখান থেকে, ঠিক আছে। তো এমন নয় যে সামনে গ্রুপ ডি বা আন্ডার গ্র্যাজুয়েটে আসবে না, তোমরা মুখস্থ করে রাখো বা যে কোনো হোক এগুলো মাথায় রাখবে। ওকে, আর কেন এগুলো হয়েছে সেগুলো বোঝানোর জন্য আমি আছি, আমি পরে যখন ট্রিগনোমেট্রি করাবো সেখানে তোমাদের বুঝিয়ে দেবো। এবার চলে আসো অঙ্কে, প্রথমে কি বলেছে, সাইন 90 মাইনাস 6, ঠিক আছে, সাইন 90 মাইনাস 6, ঠিক আছে, সাইন 90 মাইনাস 6 মানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 6 মানে দেখো 90 থেকে কিছু তো কম হবে, তার মানে কি এটা এই কোয়াড্রেন্টের মধ্যে আসবে, তাহলে এই কোয়াড্রেন্টের মধ্যে সাইন কী হয়ে যাবে, প্লাস হবে, পজিটিভ হবে, কারণ এখানে তো চেঞ্জ হয় না, ঠিক আছে, সাইন, আচ্ছা প্রথমে এটুকু দেখো, এইখানে আসলে সাইন যেটা সেটা কী হবে, চেঞ্জ হয় না, কিন্তু একটা জিনিস দেখো আমি কি বলেছিলাম সবসময় 90 ডিগ্রি এবং 270 ডিগ্রিতে চেঞ্জ হবে, তার মানে সাইন কিসে চেঞ্জ হয়ে যাবে, কসে, ঠিক আছে, কিসে চেঞ্জ হবে এখানে, কস, তাহলে সাইন 90 মাইনাস 6কে আমি কী লিখবো, কস এক্স। ওকে, কস কী লিখবো, এক্স, কস এক্স। এবার দেখো প্লাস হবে না মাইনাস হবে সেটা কী করে বুঝবো, এই কোয়াড্রেন্টে তো সবই পজিটিভ, তাহলে নেগেটিভ হবে না, ক্লিয়ার হয়েছে এটুকু। তারপরে দেখো তারপরে কী আছে আমার, কস 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা মনে করো একটা থিটা টাইপের। ওকে, কস 180 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এবার দেখো 180 ডিগ্রি কি এখানে, 180 ডিগ্রিতে কি চেঞ্জ হয়, 180 ডিগ্রিতে তো চেঞ্জ হয় না, তাহলে কস আমার কসই থেকে যাচ্ছে, ঠিক আছে, কস কী থেকে যাচ্ছে, কস কস থাকবে, সিওএস কস, কস কসের মতো থাকছে এক্স মাইনাস ওয়াই। ওকে, কী হয়ে যাচ্ছে, কস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এবার দেখো কস 180 মানে এই কোয়াড্রেন্টের মধ্যে আসছে, ঠিক আছে, কিন্তু এই কোয়াড্রেন্টের মধ্যে তো কস নেই, তার মানে কস কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে কী আসবে আমার, মাইনাস, ঠিক আছে, এটুকু হয়ে গেল। এবার কী আছে আমার এখানে, প্লাস আছে, প্লাস দাও, প্লাস দেওয়ার পর দেখো কস 90 মাইনাস এক্স, কস 90 মাইনাস এক্স, 90তে আমার চেঞ্জ হয়ে যাবে, কস কিসে আসবে, কস দেখো সাইনে আসবে, তাহলে 90তে চেঞ্জ হয়ে আমার কস হয়ে যাচ্ছে সাইন এক্স, আর এদিকে হয়ে যাচ্ছে কি আমার ইন্টু, এখানেও কিন্তু ইন্টু, ঠিক আছে, এটা কিন্তু ইন্টু আছে এই জায়গায়, ইন্টু সাইন 180 মাইনাস ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, সাইন 180 মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটুকু খেয়াল করবে। দেখো এখানে একটা জিনিস তোমাকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিই, এইটুকু জায়গাটা একবার দেখো খেয়াল করে ভালো করে, যে কী আছে, সাইন 180 মাইনাস ওয়াই মাইনাস এক্স আছে, এটুকু আছে তো। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে একবার ওয়াই মাইনাস এক্স, একটু আলাদা আলাদা লাগছে, এটাকে আমি কাজ করি, সাইন 180, এই মাইনাসটা তো পড়ে আছে, এখান থেকে একটা মাইনাস আমি কমন নিই, এখানে যদি একটা মাইনাস আমি কমন নিই তাহলে এক্স প্লাস দেখো ওয়াই হয়ে যাবে, কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, সরি এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হবে। ওকে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এখানে আমি কী লিখতে পারি, সাইন 180 ডিগ্রি প্লাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এইটুকু লিখতে পারি, কী লিখতে পারি, সাইন 180 ডিগ্রি প্লাস এক্স মাইনাস ওয়াই, ক্লিয়ার হয়ে গেল এইটুকু। তাহলে এখানে আমি কী লিখবো, এখানে দেখো কী লিখতে পারি আমি, সাইন 180 প্লাস 180 প্লাস মানে কি এদিকে চলে আসবে, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি সাইন এক্স মাইনাস ওয়াই। ওকে, এখানে আমি কি লিখতে পারি, সাইন এক্স মাইনাস ওয়াই। ওকে, নেক্সট দেখো এখান থেকে তুমি মাইনাস কমন নাও, তাহলে এখান থেকে যদি আমি দুই থেকে আমি মাইনাস থেকে যদি মাইনাস কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে, কেন মাইনাস আসছে, সাইন তো এই কোয়াড্রেন্টে চলে যাচ্ছে না, 180 প্লাস ছিল, দেখো 180 হয়ে গেল, 180 প্লাস ছিল এখানে, প্লাস সামথিং, তা 180 থেকে যদি প্লাস চলে আসে তাহলে তো সেটা তো থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে আমার, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে আসবে, থার্ড কোয়াড্রেন্টে আসবে, আর থার্ড কোয়াড্রেন্টে তো সাইন তো আমার প্লাস হবে না, কারণ থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান এবং কট হচ্ছে প্লাসে বা পজিটিভ। ওকে, তাহলে এটা আমার এখান থেকে হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই কী পড়ে থাকছে, এখান থেকে মাইনাস কমন নিলে কস এক্স, এটা মাইনাস কমন তো বাইরে চলে গেল, কস এক্স ইন্টু কস এক্স মাইনাস ওয়াই। ওকে, আর এখান থেকে মাইনাস চলে গেছে আমার, এখানে আমার পড়ে থাকবে প্লাস
সাইন এক্স, আর এটা আমার হয়ে যাচ্ছে এখান থেকে প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা খেয়াল করো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো কস এ কস বি, এই এক্সকে এ মনে করো আর এক্স প্লাস মাইনাস ওয়াইকে তুমি বি মনে করো। দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি মাইনাস, এটা কিসের ফর্মুলা হয়ে গেল? কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এ কী ছিল আমাদের? এক্স, কস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটাই তো, এটাই আমাদের ফর্মুলা ছিল। সরি, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি। তাহলে এখান থেকে মাইনাস কস পড়ে থাকলো, কস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে, মাইনাস মাইনাস এটা প্লাস, তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো পড়ে আছে আমার কস ওয়াই, আগে একটা মাইনাস। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। 15 দাগ, 81 ও 27-এর তৃতীয় আনুপাতিক এক্স হলে এক্সের ভ্যালু কত? এ আর বি দেওয়া আছে, বলেছে থার্ড অনুপাত বের করতে। তাহলে একটা কী আসবে? আমার সি চলে আসবে এখান থেকে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ বাই বি সমান সমান বি বাই সি। তাহলে বি স্কোয়ার সমান সমান এ সি। তাহলে থার্ড অনুপাত মানে কি? আমাদের সি এর ভ্যালু বের করতে বলেছে, সি সমান সমান কী হয়ে যাবে? বি স্কোয়ার বাই এ। ওকে, তাহলে এখানে দেখো কী কী আছে আমার? 81 আর 27 আছে। ঠিক আছে, আর একটা বের করতে বলেছে। তাহলে এটা যদি আমার এই হয়, এটা যদি বি হয়, তাহলে সি এর ভ্যালু বের করবো আমরা। সি সমান সমান কি? বি স্কোয়ার বাই এ। বি স্কোয়ার মানে 27 গুণ 27 বাই 81, 3, 9। ওকে, অপশান বি হবে কারেক্ট আনসার। একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, পরপর 2 বছর এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তৃতীয় বছরে এত হ্রাস পায়, তৃতীয় বছরের শেষে জনসংখ্যা কত? ওকে, 12,014, এটা ছিল জনসংখ্যা। প্রথম বছর আমার 25% বৃদ্ধি পায়, তার মানে কি? 25 মানে কি? 1/4 হয়। 25 মানে কি? 1/4, তার মানে 5/4 হয়েছে, কারণ 4-এর উপর 1 বৃদ্ধি পেয়েছে। ওকে, ইন্টু তারপরে বলছেন 60% বৃদ্ধি পায়। 60% মানে কি? 3/5। 60% মানে কি? 3/5, মানে 5 জন থাকলে আরও 3 জন বেড়ে গেছিলো, তাহলে 8/5 হয়ে গেল। ওকে, কী হয়ে গেল আমার? 8/5 হয়ে গেল। ইন্টু এবার তৃতীয় বছর বলছে 50% হ্রাস পায়। 50% হ্রাস পাওয়া মানে কি? 1/2, তার মানে কি 2-এর থেকে 1 কমে গেছে, তার মানে পড়ে আছে কি আমার হাফই তো পড়ে আছে, হাফই পড়ে আছে। তাহলে দেখো 5 কেটে গেল, 4 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কেটে গেল। আলটিমেটলি আমার জনসংখ্যা কতই হয়ে যাবে? সে যা ছিল তাই হয়েছে, 12,014। অপশান এই হবে কারেক্ট আনসার। মান নির্ণয় করো। ওকে, -9 তো পড়ে আছে এখান থেকে। এখানে কি আছে আমার? মাইনাস পড়ে আছে। দেখো -60, মাঝখানে ভাগ আছে, তাহলে ভাগ -10, তাহলে আলটিমেটলি তো সব কেটে গেল। এখানে 6 পড়ে আছে আমার, কী পড়ে আছে? 6 পড়ে আছে, তাহলে -6, আর এদিক থেকে প্লাস মাইনাসে -3 ইন্টু 6 মানে 18 হবে এটা। তাহলে -9 -6 -18, এটা হবে 27 আর 6 33, -33 হবে কারেক্ট অ্যান্সার। অপশান বি। 17-এর অ্যান্সার কি? অপশান বি। ওকে, নেক্সট 18 দাগ, বলছে ঋত্বিক এবং সঞ্জয় একসাথে এত টাকা বিনিয়োগ করে, বছরে মোট এত টাকা লাভ হলে সঞ্জয়ের লাভ হয় এত টাকা, তাদের বিনিয়োগের পার্থক্য কত? বিনিয়োগ সমান সমান মানে কি? ইনভেস্ট সমান সমান কী হয়ে যায় আমাদের? ওকে, প্রফিট সমান সমান কী হয়ে যায় আমাদের? ইনভেস্ট ইনটু টাইম। দেখো দুজনের ক্ষেত্রে আমার টাইম সমান, তার মানে প্রফিটের অনুপাত যা হবে ইনভেস্টের অনুপাতও তাই হবে। তাহলে এখানে দেখো লাভ প্রথমে কার ছিল? ঋত্বিক আর সঞ্জয়ের লাভ। সঞ্জয়ের লাভ ছিল 3,600 টাকা, তাহলে ঋত্বিকের লাভ কত হবে? টোটালটা তো আমার 16,500, টোটালটা কত আমার? 16,500। তাহলে সঞ্জয়ের যদি 3,600 টাকা লাভ হয়, তাহলে ঋত্বিকের জন্য কত পড়ে থাকে আমার? 9, 6, 15, 12 আর 3, 15, 12,900 টাকা। ঠিক আছে, কত পড়ে থাকে? 12,900 টাকা। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 0 0 0 0 কেটে গেল। আচ্ছা, 3 দিয়ে কাটলে 4, 3 3 দিয়ে কাটলে 3 12 36, তাহলে 43 আর 12, তাহলে টোটাল যে টাকাটা সেটা কত আমার? 55 টাকা। 55 ইউনিট মনে করো, এইটাই হচ্ছে 55 ইউনিট। তাহলে 55 ইউনিটের ভ্যালু দেখো এখানে কত বলা আছে? 79200। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কত আমার? কত ইউনিট বলেছে আমার? বিনিয়োগের পার্থক্য মানে এইটা 2 আর কত হলো 3, 1 আর কত হলো 3, 4, 31 ইউনিটের ভ্যালু কত? 31 ইউনিটের ভ্যালু। 31-এর মাল্টিপল হবে, খুঁজে দেখো কোনটা, অথবা করতে পারো 79200 ইন্টু 31/55। 11 দিয়ে কাটলাম 5 হয়ে গেল। এটাকে যদি 11 দিয়ে কাটি, 7 11 77, 2 0 0, 5 14 70 থাকে আমার 2, 4 5 20 0। আচ্ছা, ইউনিট ডিজিট কত আসবে আমার? 0 তো আসছে, 0 তুমি কাটো, দেখো ইউনিট ডিজিটে 4 আসবে আর একটা 0, মানে 40 থাকবে আমার ইউনিট ডিজিটে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। তুমি গুণ করে দেখতে পারো, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বিপুল, মোহন ও মোহাম্মদের গড় ওজন বলেছে 45 কেজি। বিপুল ও মোহনের গড় ওজন বলা আছে 43 কেজি।
মোহন ও মোহাম্মদের গড় ওজন বলা আছে 50 কেজি, আর মোহনের ওজন কত? ওকে, গড় ওজন 45 মানে কি টোটাল ওজন কী হয়ে যাবে? বিপুল প্লাস মোহন প্লাস মোহাম্মদ, টোটাল ওজন কত হয়ে যায় আমার? 45 ইন্টু 3, তিনজনের 135 ইউনিট। ওকে, 135 কেজি। এবার বলছি বিপুল ও মোহনের গড় ওজন, বিপুল প্লাস মোহন কত হয়ে যাচ্ছে আমার? 43 কেজি। তাহলে টোটাল ওজন কী হয়ে যাবে আমার? 43 ইন্টু 2 সমান সমান 86 ইউনিট। এদের দুজনের কত? 86 ইউনিট। 86 ইউনিট এখান থেকে পেয়ে গেলাম। এবার আমার কি বলেছে যে মোহন ও মোহাম্মদের, আচ্ছা মোহনের ওজনটা বের করতে বলেছে এখান থেকে। মোহনের ওজন, আচ্ছা মোহন ও মোহাম্মদ, মোহন প্লাস মোহাম্মদ, এদের ওজনটা কত বলা আছে আমার? 50 কেজি। 50 ইন্টু 2 তার মানে টোটাল আমার 100 কেজি। ওকে, এদের দুজনের ওজন কত আমার? 100 কেজি। এবার দেখো তাহলে বিপুল প্লাস মোহন প্লাস মোহাম্মদ, এই যে এই টোটালটাকে যদি আমি যোগ করে, দেখো মোহন দুবার চলে আসে, তাহলে টোটাল যোগ করলে কত হয়েছে আমার? 186 কেজি। 186 কেজি। তো দেখো এখানে বিপুল প্লাস মোহন প্লাস মোহাম্মদের টোটাল হচ্ছে 186, কিন্তু বিপুল, মোহন আর মোহাম্মদের কত? 135। তার মানে যে বাড়তিটা যেটা হচ্ছে সেটা কার ওজন? একটা মোহন আমি এক্সট্রা যোগ করে ফেলেছি। তাহলে বাড়তির থেকে তুমি বাদ দিয়ে দাও, আগে যেটা ছিল সেটা বাদ দিয়ে দাও, 135 বাদ দাও, তাহলে কত পড়ে থাকে এখানে? 1 পড়ে থাকছে। আচ্ছা 3 আর কত? 8 5 51 কেজি। তাহলে মোহনের ওজনটাই তো আমি এক্সট্রা ধরেছিলাম, তাহলে মোহনের ওজন কত? 51 কেজি। সেটা কত হয়ে যাবে? অপশান সি। বলেছে একটি ট্রেন এত লেন্থ ওভারটেক্স এ ম্যান, আচ্ছা 195 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি মানুষকে একই দিকে চলছে 13 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিকে 76 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা 255 মিটার দৈর্ঘ্যের আরেকটি ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? একদম সোজা। এখান থেকে শুধুমাত্র মনে রাখবে ডিস্টেন্স সমান সমান কী হয়ে যায়? স্পিড ইন্টু টাইম। ওকে, ডিস্টেন্স সমান সমান কি? স্পিড ইন্টু টাইম। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্য কত? 195 মিটার। এখানে একটা ছোট্ট কথা বলে দিই যে একটা ট্রেন যখন কোনো মানুষ কিংবা গাছ কিংবা কোনো স্তম্ভ কিংবা কোনো পতাকার যে দণ্ড হয় সেগুলোকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। ক্লিয়ার এটুকু? ওকে, এবার একটা ট্রেন যখন অপর একটি ট্রেন বা অপর কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো টানেল এগুলোকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার সাথে সাথে অপর যে বস্তুটার আছে তার দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়ে গেছে? তার মানে এখানে ট্রেনটা শুধুমাত্র একটা মানুষকে অতিক্রম করছে, আর মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে ট্রেনের যে ডিস্টেন্স সে যে কভার করছে সেটা কতটা? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। ক্লিয়ার হয়ে গেছে এখানে? সেটা এখানে কত দেওয়া আছে? 195। তাহলে ডি সমান সমান কত? 195। বোঝাতে পারলাম? এবার যখন একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং অপর আরেকটা চলমান বস্তু একই দিকে যাচ্ছে, ঠিক আছে, যখন একটা ট্রেন এবং অপর একটা চলমান বস্তু একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে তাদের যে গতিবেগ সেটা কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, কী হয়ে যায়? গতিবেগ বিয়োগ হয়ে যায়। মনে থাকবে কী হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। যখন একটা ট্রেন এদিকে যাচ্ছে এবং অপর আরেকটা চলমান বস্তু ঠিক তার বিপরীত দিকে আসছে তখন তাদের গতিবেগ কী হয়ে যায়? যোগ হয়ে যায়। বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো কী বলেছে? একটি ট্রেন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একজন মানুষকে একই দিকে যাচ্ছে, তার মানে কি দুজনের গতিবেগ কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। ওকে, বিয়োগ হয়ে যাবে। 13 সেকেন্ডে অতিক্রম করে, সময়ও দেওয়া আছে এখানে কত সেকেন্ডে? 13 সেকেন্ডে। ওকে, তাহলে ডিস্টেন্স কত আমাদের? 195। এ হচ্ছে ডিস্টেন্স। এটা সমান স্পিড কত? স্পিড আমরা ট্রেনেরটা তো জানি না, তাহলে ট্রেনেরটা এক্স ধরো, আর মানুষেরটা জানি আমি, মানুষেরটা কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে x-5। ওকে, x-5। এবার দেখো এটা কী দেওয়া আছে? মিটার দেওয়া আছে, এটা আমার সেকেন্ডে দেওয়া আছে, তার মানে মিটার বাই সেকেন্ডে দেওয়া আছে তো এখানে। তাহলে এটাকে আমার মিটার বাই সেকেন্ডে কনভার্ট করে নাও। মিটার বাই সেকেন্ডে কনভার্ট করতে গেলে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ দিতে হয়। ওকে, 5/18 দিয়ে গুণ দিতে হয় ইন্টু কত সেকেন্ড? সময় তো সময় কত? 13 সেকেন্ড। 13 হয়ে গেল এখানে। এবার করো এখান থেকে কাটাকাটি, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 3 15 থাকে হচ্ছে আমার 4, 5 9 45, 13 দিয়ে কাটলে 3 13 39। তাহলে এখান থেকে x-5 এর ভ্যালু দেখো 3 18 54 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হচ্ছে? যোগ হবে 59। ওকে, x মানে কি? x হচ্ছে আমাদের ট্রেন যে প্রথম ট্রেনটা আছে সেই ট্রেনটার গতিবেগ 59 কিমি/আওয়ার। ওকে, এটা হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ। দ্বিতীয় এবার মানে সিন নাম্বার 2, ঠিক আছে, মানে সিনেমার সেকেন্ড পার্ট। এটা বলছে বিপরীত দিক থেকে 76 কিলোমিটার বেগে চলা এত মিটার একটি দৈর্ঘ্যের একটি ট্রেনকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, সেই একই কনসেপ্ট আমরা লাগাবো ডিস্টেন্স। এবার ডিস্টেন্স দেখো, ট্রেন কিন্তু আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, তার মানে নিজের যে দৈর্ঘ্য তার সাথে সাথে অপর ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে তার কি? লেন্থ। তাহলে দুটো লেন্থ কত হয়ে যাচ্ছে আমার? এক্ষেত্রে ডিস্টেন্স আমার হয়ে যাবে 195 + 255।
ফাইভ। ওকে, 195 প্লাস 255, 10-এর 0 হাতে 1, 5-এর 1 6 আর 9, 15-এর 5 হাতে 1, 2-এর 1 3 আর 1 কত হয়ে গেল 4, 450। ওকে, তাহলে এবার ডিস্টেন্স কত আমার 450। আচ্ছা, স্পিড কত? স্পিড তো আমি জানি 59। এবার দেখো এরা কিন্তু একে অপরের মুখোমুখি আসে, তাহলে আমার স্পিড কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 59 স্পিড এখানে লিখি, স্পিড হচ্ছে আমার 59 প্লাস 76, তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে 15-এর 5 হাতে আমার 1, 7-এর 8, 8 5 13, 135 কিলোমিটার। ওকে, যোগ করলে কত হয়ে যাচ্ছে 135। ওকে, 135 ইন্টু এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম আমরা জানি না, বের করব। তাহলে এখান থেকে টি সমান সমান কী হয়ে যাচ্ছে, টি সমান সমান হয়ে যাচ্ছে 450 ইন্টু 450 ইন্টু দেখো 18, তাহলে পাশে কোনাকুনি গুণ হবে 18, আর নিচে তোমার চলে আসবে এখান থেকে 135 ইন্টু 5। ওকে, তাহলে এটাকে যদি তুমি কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5 নং 45 0। ওকে, 15 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 15 9, আর 15 দিয়ে কাটলে 6 15 90, 9 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2। তাহলে আলটিমেটলি 6 দুগুণে 12 সেকেন্ড। ওকে, কত সময় লাগবে 12 সেকেন্ড। 1200 টাকার উপর মাসিক এত % হারে 11 মাসের সরল সুদ কত? সরল সুদের একদম সোজা নিয়ম, টোটাল কত আমার 1200 টাকা, 3% মানে 3/100 ইন্টু 11 মাস, মাসকে তুমি বছরে কনভার্ট করো 12 দিয়ে গুণ করে, 0 0 0 0 গেল, 12 12 কেটে গেলাম, পড়ে থাকলো আমার কত 33। একদম ইজি অঙ্ক। পরপর দুটি বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 394, সংখ্যা দুটির যোগফল কত? ওকে, পরপর দুটি বিজোড় সংখ্যা, ঠিক আছে, পরপর দুটি বিজোড় সংখ্যা কী হবে, একটা সংখ্যা যদি এ হয় পরের বিজোড় সংখ্যাটা কী হবে, a+2। ওকে, একটা বিজোড় সংখ্যা 1, পরেরটা কি বিজোড় সংখ্যা 3, দেখো কত ডিফারেন্স আমার 2 এর ডিফারেন্স, কত ডিফারেন্স 2 এর ডিফারেন্স। ওকে, বলেছে এদের বর্গের যোগফল হচ্ছে আমার কত 394, ঠিক আছে, কত 394। তাহলে একটা সংখ্যা a, তাহলে a² প্লাস আর একটা a+2, ঠিক আছে, এদের বর্গ, এই যে বর্গ করলাম, তাদের যোগফল বলা আছে 394। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, দেখো এইভাবে যখন করবে তোমার মিডিল টার্ম করতে হবে, তোমার কি মানে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, অঙ্ক হবে কিন্তু একটু সময় লাগবে। আমরা কি করব, আমরা অপশান টেস্ট করব, ঠিক আছে। সংখ্যা দুটির যোগফল বলেছে, ঠিক আছে, তাহলে এটাকে আমি কী লিখবো, যে একটা সংখ্যা a আর একটা সংখ্যা a+2, এদের দুজনের যোগফল কত? যদি আমি 24 ধরি, 24 ধরলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2a সমান সমান কত, 2 পাশে গেলে 22, তাহলে a সমান সমান কত আমার 11, তার মানে একটা সংখ্যা 11 আর একটা সংখ্যা কত হয়ে যাবে আমার 13, একটা 11 আর একটা কত হয়ে যাবে আমার 13, ঠিক আছে। এদের বর্গের যোগফল কত, একটা 121 আর একটা 169, দেখো 9 এর 10 ইউনিট ডিজিট আমার 0 আসছে, কিন্তু যোগফল কত হওয়ার দরকার আমার 4 হওয়ার দরকার, ইউনিট ডিজিটটা 4 আসবে, 394, তার মানে এটা আমার হচ্ছে না। পরেরটা যদি আমি এটাকে যদি আমি 22 ধরি, 22 যদি ধরি, তাহলে 2a সমান সমান কত হয়ে যাচ্ছে, এখান থেকে একটা 2 কমে যাবে 0, তাহলে a সমান সমান কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে 10, ঠিক আছে, এর ভ্যালু কত 10, আর এই সংখ্যা দুটো তো আমার বিজোড় সংখ্যা বলেছে, তো জোড় সংখ্যা চলে আসে, তার মানে এটাও হবে না। অপশান সিতে আসো। এবার সিতে আমি যদি 32 ধরি, তাহলে 32 যদি ধরি, তাহলে আমার এখানে চলে আসবে কত 30 চলে আসছে, 2 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু কত আমার 15, তাহলে একটা সংখ্যা যদি 15 হয় অপরটা কত হবে 17 হবে, 15 ইউনিট ডিজিট 225 মানে 5 আসছে, আর 17 মানে 289 মানে 9 আসছে, তাহলে 9 এর 5 কত হয়ে যায় 14, ইউনিট ডিজিট 4 আসছে, এটা কিন্তু হতে পারে। তাহলে 225 লিখে ফেলো, 225, আর এটা হচ্ছে 17 হচ্ছে 289, 9 এর 5 14 4 হাতে আমার 1, 8 টাকে 9, 9 এর 2 9 এর 5 14 4 হাতে থাকে আমার 1, 8 টাকে 9, 9 এর 2 11 1 হাতে আমার 1, 2 2 4 514, এটা তো হচ্ছে না। আরে এখান থেকেও তো দেখা যায় 200 যদি আমি ধরি, তাহলে 400-র উপরে চলে যাবে, এটাও হবে না। আলটিমেটলি অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে, অপশান ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। পাইপ পি 30 ঘন্টায় একটি ট্যাঙ্কের এত অংশ ভরতে পারে, ঠিক আছে, 30 ঘন্টায় ভরছে কত 5/7 অংশ, তাহলে টোটালটা ভরতে কত সময় লাগবে তার 5 × 30 অর্থাৎ 42 ঘন্টা। ওকে, তাহলে পাইপ পি কত ঘন্টায় ভরে 42 আওয়ার্সে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারো নি তো? আচ্ছা দেখো 5/7 অংশ ভরতে সময় লাগে কত তার, আচ্ছা এটা বাদ দাও, 5 অংশ ভরতে সময় লাগে 30 ঘন্টা, তাহলে 7 অংশ ভরবে কি, 7 মানে কি পুরোটাই তো ভরে ফেলবে, 7 অংশ ভরতে কত সময় লাগবে, ইন্টু 6, 5 × 30 ইন্টু 6, 6 7 42 হয়ে গেল, 42 ঘন্টা সময় লাগবে, বোঝা গেছে। আচ্ছা পাইপ কিউর হচ্ছে 2 ইউনিট ভরে 28 ঘন্টা, তাহলে 5 ইউনিট ভরবে কত, 2 ইউনিট 24 ঘন্টা, সরি এটা তো 28 ঘন্টা, 2 ইউনিট 28 ঘন্টা, তাহলে 1 ইউনিট 14 ঘন্টা, তাহলে 5 ইউনিট 70 ঘন্টা, তাহলে পাইপ কিউর সময় লাগে কতটা 70 ঘন্টা। ওকে, পাইপ কিউর সময় লাগছে কতটা 70 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আর একটু পড়ে নিই, পি ও কিউ 7 ঘন্টা চালু করে রেখে বন্ধ করা হয়, পরে পাইপ পি একা 8 ঘন্টায় ট্যাঙ্কের জল খালি করতে পারে,
তিনটে পাইপ একসঙ্গে চালালে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভরবে। ওকে, এখান থেকে যদি আমি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আপাতত বের করে নিই, তাহলে দেখো 42 আর 70 লসাগু হচ্ছে 21, 20, 40, 210, 210। তাহলে 42 মানে এটা হয়ে যাচ্ছে আমার 5 2 10, 4 5 20, হ্যাঁ 5, আর এটা হচ্ছে আমার 3, 5 আর 3 8 ইউনিট, দুজনে একসাথে 8 ইউনিট করে ভরে, বলেছে 7 ঘন্টা চালু করছে, তাহলে ইন্টু 7, 56 ইউনিট জল ভরতে পেরেছে। ওকে, 56 ইউনিট জল ভরতে পেরেছে। এবার বলছে পরে পাইপ আর একা 8 ঘন্টায় খালি করে দেয়, পাইপ আর এ কিন্তু মাইনাস, এই 8 ঘন্টায় খালি করে দিচ্ছে কতটা, 56 ইউনিট, তাহলে প্রতি ঘন্টায় 56 বাই তোমার 8 সমান 7 ইউনিট করে খালি করে, প্রতি ঘন্টায় কী করে 7 ইউনিট করে খালি করে। এবার বলেছে 3টি পাইপ একসঙ্গে চালালে, মানে পি প্লাস কিউ মাইনাস আর, মাইনাস আর কেন লিখছি, আর তো আমার খালি করার পাইপ, তাহলে পি এর ভ্যালু কত আমার 5 প্লাস 3 মাইনাস আর এর কত 7, তাহলে 5 আর 3 8, মানে প্রতি ঘন্টায় দেখো 1 ইউনিট করে জল কিন্তু ট্যাঙ্কের মধ্যে ঢুকছে। এবার হচ্ছে ট্যাঙ্কটি কত ঘন্টায় ভরবে, 1 ইউনিট করে জল ভরছে, টোটাল ভরতে হবে আমার কি 210 ইউনিট জল, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত 210, তাহলে 210 ঘন্টা সময় লাগবে। ওকে, অপশান এ একা 10 দিনে, বি একা 20 দিনে কাজটি করতে পারে, তারা একসাথে 6 দিন কাজ করলে কাজের কত অংশ বাকি থাকবে। এ করে 10 দিনে, বি করে 20 দিনে, টোটাল কাজ আমি কত ধরবো 20 ধরো, 20 ইউনিট কাজ, তাহলে এর ক্যাপাসিটি প্রতিদিন 2 ইউনিট আর বি এর ক্যাপাসিটি প্রতিদিন 1 ইউনিট করে, তাহলে দুজনে একসাথে কাজ করলে 3 ইউনিট কাজ করবে, 6 দিন কাজ করছে, তাহলে 3 6 18 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 18 ইউনিট কাজ হয়েছে, পড়ে থাকছে কত ইউনিট কাজ, আর টোটাল 2 ইউনিট, সরি টোটাল 20 ইউনিট করে ফেলেছে, 18 ইউনিট পড়ে আছে কত আমার 2 ইউনিট কাজ, 2/20। ওকে, তাহলে আলটিমেটলি 1/10। পি কিউ আর যথাক্রমে এত এত অনুপাতে বিনিয়োগ করে, বছরে মোট এত টাকা লাভ হলে কিউ ও আর এর লাভের পার্থক্য কত। দেখো এই অনুপাতে যেহেতু বিনিয়োগ করেছে, তাহলে এদের যে লাভের অনুপাতটা হবে সেটাও এই অনুপাতেই আসবে। ওকে, বলেছে কিউ এবং আর এর লাভের অনুপাত, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে এখান থেকে 6 আর 5 11, 11 ছেড়ে 15, 5 হাতে আমার 1, 1 7 রেখে 8 আর 3 11, 115। ওকে, 115 ইউনিটের যে ভ্যালুটা, 115 ইউনিটের ভ্যালু কত বলা আছে এখানে, কই গেল 3600 টাকা। কিউ এবং আর এর পার্থক্য, কিউ এবং আর এর পার্থক্য কত এখানে দেখো 69, তাহলে 69 ইউনিটের ভ্যালু কত, 3600 ইন্টু 69 বাই 115, 23 দিয়ে কাটলে 3, 23 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 7 35, থাকে আমার 1 2 0, এটা হয়ে যাচ্ছে আমার 0 6 21, 2160 কই গেল, অপশান ডি হবে কারেক্ট আনসার। ওকে, পি এর বর্তমান বয়সের 7 গুণ কিউ এর বর্তমান বয়সের থেকে 46 বছর বেশি, তার মানে 7p, পি এর বর্তমান বয়সের 7 গুণ কিউ এর বর্তমান বয়সের হয়ে গেল থেকে 46 বছর বেশি, ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে কিউ প্লাস 46। ওকে, কিউ প্লাস 46, 8 বছর পরে কিউ এর বয়সের 6 গুণ পি এর বয়সের 6 গুণের থেকে 24 বছর কম, 8 বছর পরে কিউ এর বয়সের 6 গুণ, তার মানে 8 বছর পর, দেখো 8 বছর তো, তাহলে কিউ এর বয়স তো 8 বছর বাড়বে, কিউ প্লাস 8 এর 6 গুণ। ওকে, এর 6 গুণ পি এর বয়সের 6 গুণের থেকে। ওকে, পি এর বয়স দেখো, পি এর বয়সে তো আমার 8 বছর বাড়বে, এর বয়সের 6 গুণের থেকে 24 বছর কম। ঠিক আছে, পি এর বয়সের থেকে কম, তার মানে মাইনাস এদের ডিফারেন্স কত 24। এখান থেকে যদি আমি 6 কমন নিই, 6 6 কমন নিয়ে নিলে বসে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 4 হয়ে যাচ্ছে, তাহলে পি প্লাস 8 আর এদিকে প্লাস কিউ প্লাস 8। ওকে, সরি এটা মাইনাস হবে, মাইনাস কিউ প্লাস 8 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখান থেকে 4 হয়ে যাচ্ছে, এটা হবে মাইনাস। ওকে, এই মাইনাস দিয়ে তো গুণ হবে, মাইনাস কিউ আর মাইনাস 8, তাহলে দেখো 4 কী করে হলো, এই যে 6 দুপাশে আছে, তাহলে 6 এখান থেকে কমন নিয়েছি আমি, 6 পাশে কমন নিয়ে গেলে পি প্লাস 8 মাইনাস কিউ মাইনাস 8 পড়ে থাকে। ওকে, আলটিমেটলি এই নাও, এই যে 6 কমন নিয়ে নিয়েছি, এই 6 পাশে গেলে ভাগ হয়ে যাবে, 24কে কত ভাগ করবে 4 হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে এখান থেকে 8 8 কেটে গেল, তাহলে এখান থেকে দেখো পি মাইনাস কিউ এর ভ্যালু কত আমার 4। ওকে, পি মাইনাস কিউ এর ভ্যালু কত 4 হয়ে যাচ্ছে এখান থেকে, ক্লিয়ার হয়েছে এখান থেকে। তাহলে পি সমান সমান কী হয়ে যাচ্ছে এখানে 4 প্লাস কিউ। ওকে, এই পি এর ভ্যালুটা তুমি এখানে বসাও, 7p, পি এর ভ্যালু কত আমার 4 প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস 46, তাহলে 28 প্লাস 7q ইজ ইকুয়াল টু কিউ প্লাস 46। এখান থেকে দেখো কিউ যদি এপাশে আসে তাহলে 6q হয়ে যাবে, 7টা কিউ ছিল, একটা কিউ মাইনাস হয়ে যাচ্ছে এপাশে এসে, সমান সমান 46 থেকে যদি 28 আমি বাদ দিই, তাহলে 8 আর কত হলো 16, 8 হাতে আমার 1 2 রেখে 3 আর কত হলো 4 1 18, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 6। কিউ এর ভ্যালু কত, সরি 6 দিয়ে ভাগ করলে তো 3 হবে, কিউ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি 3। ক্লিয়ার এটুকু। ওকে, নেক্সট কোশ্চেন,
27 দাগ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, বাহুগুলির অনুপাত 5, 12, 13। একদম দেখা মাত্র বলে দিতে পারবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। 5, 12, 13 ত্রিভুজটির পরিসীমা কত? সমকোণী ত্রিভুজের অনুপাত তো এটা, তাহলে বড় বাহু কোনটা? সবসময় 13 ইউনিট হবে, তাহলে 13x, এটাকে তুমি 5x ধরো আর এটাকে তুমি 12x ধরো। এদের ক্ষেত্রফল বলেছে 180, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি 12x ইন্টু 5x, উচ্চতা সমান সমান কত? 1080। এখান থেকে 2 দিয়ে কাটলাম 6, তাহলে 6x ইন্টু 5x, তাহলে 6×5 = 30, x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার? 1080। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত? এই 0 0 কেটে গেল, আর 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 6 18, 36। এক্সের ভ্যালু দেখো আমি 6 পেয়ে গেছি, ঠিক আছে, এক্সের ভ্যালু কত? 6। ত্রিভুজের পরিসীমা এবার বের করে ফেলো। এক্সের ভ্যালু 6 মানে বাহুগুলো কী হয়ে যাবে? একটা হয়ে যাবে। দেখো 5x ছিল, 12x ছিল আর 13x, তাহলে এক্সের ভ্যালু যদি আমি এখানে পুট করে দিই 6 ইউনিট, তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার? 30, আর এটা হয়ে যাচ্ছে আমার 6 12 72, আর এটা হয়ে যাচ্ছে আমার 6 13 78, ঠিক আছে। আর পরিসীমা মানে কি? সবগুলোর যোগফল, বাহুগুলোর যোগফল। 8 2 10 0, হাতে আমার 1, 27 7 14 3 17 1 18, 180 সেমি। ওকে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 4000 টাকার উপর বার্ষিক 6.75% হারে 22 ফেব্রুয়ারি জমা রেখে 23 এপ্রিলে তুলে নিলে সরল সুদ কত হবে? একদম ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 22 ফেব্রুয়ারি 2024, এইটুকু খেয়াল করো। 2024 মানে লিপিয়ার, লিপিয়ার মানে ইয়ার আমার 366 দিনে, ফেব্রুয়ারি মাস আমার 29 দিনে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস কত? 29 দিনে। তাহলে 22 তারিখে আমি রাখছি, ঠিক আছে। কত দিন? 29 দিন, 29 তারিখ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি মাসে। তাহলে কত দিন হচ্ছে আমার? 7 দিন ফেব্রুয়ারি। মার্চ তো আমার 31 পুরো থাকছে, এবার এপ্রিলে দেখো 23 তারিখে তুলে নিচ্ছি, তাহলে 23। তাহলে এটাই হলো 3 রাখে 4, 7 4 11 1, হাতে আমার 1, 3 2 5 6, 61 দিনের জন্য ছিল। ক্লিয়ার হয়েছে? অঙ্ক শেষ। ব্যাস, এটুকু করতে পারলে অঙ্কটা এখানেই। অনেকে এটুকু করতে পারে না বলে এসব অঙ্কগুলো পরীক্ষার হলে দেয়। তাহলে 4000 ইন্টু 6.75/100, ওকে, ইন্টু 61 দিন। দিন তো আর রাখি না, আমরা কী রাখি? বছর রাখি। বছর হবে 365, একদম ভুল, বছর হবে 366, কারণ লিপ ইয়ার এটা, ঠিক আছে, 366 দিনে। এবার বের করে ফেলো। এখান থেকে যদি আমি পয়েন্ট তুলি, নিচে কি আসবে? একটা 100 চলে আসবে। 1 2 3 শূন্য কাটো, 1 2 3 শূন্য কাটো। 61কে যদি কাটি, এটা হয়ে যাচ্ছে আমার 6, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 13 65, তাই 5 5 25, 135। 3 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3 4 12, হাতে থাকে কত আমার? 1, 3 5 15, 45। আচ্ছা আর 2 দিয়ে কাটলাম, 2 2 4, এই 4 4 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে আমার? 45। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 29 দাগ, প্রদত্ত রাশিটি সরল করো। ওকে, এক্স দিয়ে এগুলোকে গুণ হবে, তাহলে প্রথম হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5x। এবার পরেরটা প্লাস আছে, প্লাস রাখো। 5 দিয়ে এগুলোকে গুণ হবে, 5x স্কোয়ার প্লাস মাইনাসে -15, আর এদিকে হচ্ছে +16। দেখো -15 +16, এটুকু যদি আমি সলভ করি তাহলে আমার এখানে +1 আসছে, আর +1 দিয়ে অপশান মাইনাস 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 একটাই আছে, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আর কিছুই করা লাগবে না। লাস্ট অঙ্ক আজকের। সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আমার 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? কী হয়ে যাবে? 88 রূপে, মানে 88 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। ওকে, দেখো 88 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি আমি বের করতে চাই, তাহলে কী কী হয়ে যাবে? তোমার 11 দিয়ে ভাগ যেতে হবে, 2 দিয়ে ভাগ যেতে হবে, 8 দিয়ে ভাগ যেতে হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে, এগুলো দিয়ে ভাগ যেতে হবে। দেখো লাস্টে 3 আছে, 3 থাকা মানে এটা তো ভাগ যাচ্ছে না। কী করতে হবে তোমাকে? এক কাজ করো, এতগুলো না দেখে এটা সিম্পল করে দাও, 91 6 7 3। কখনো কখনো বেসিকভাবে করলেও না আমাদের সুবিধা হয় ট্রিকের থেকে। ওকে, দেখো 88-র মধ্যে কতবার যাবে? একবার যাবে, তাহলে 88 88 কত পড়ে থাকে আমার এখান থেকে? 8 3 11 3, 36 যাচ্ছে না, 0 নাও, আর একটা নাও 7। এবার 80 90 ধরো, এটা 4 বার, 4 9 36, 360, আর 4 বার যাবে। 4 32 2, হাতে থাকে আমার 3, 4 32 33 34 35, 352। এটা হয়ে যাচ্ছে 5, 5 আর কত হলো 6 একে, আর এটা 3। একবার তো যাচ্ছে না, একবার তো যাবে, কিন্তু দুইবার যদি আমি, দেখো কি বলেছে, যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে একবার যদি আমি দিই 88 হবে, তাহলে কিছু তো এক্সট্রা থাকবে, ওটা তোমার বাদ দিতে হবে, তবেই ভাগ যাবে। কিন্তু বলেছে যোগ করতে, তার মানে আমি যদি দুবার দিই তাহলে কত হয়ে যাবে? 88 দুগুণে 176, 176। তার মানে এটাকে আমার যে করে হোক 176 বানাতে হবে। তাহলে এটাকে যদি 176 বানাতে যায়, তাহলে কত যোগ করতে হবে এর সাথে? 153 বাদ দাও, 3 আর কত হলো 6, 3 5 আর কত 23 আমার আরও যোগ করলে তবেই আমার সংখ্যাটা ভাগ যাবে, অর্থাৎ অপশান সি হবে কারেক্ট অ্যান্সার।
বোঝা গেছে? সো থ্যাংক ইউ, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। টোটাল 30টা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমরা নিজেরা করতে পেরেছো একটু কমেন্ট বক্সে জানিও তো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর টোটাল ক্লাসের পিডিএফ সলিউশন সহ এবং তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে এই ক্র্যাক ইউর জব মেইন টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে তোমরা নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, অথবা ইনস্টাগ্রামে ফলো করে সেখানে তোমরা পার্সোনাল মেসেজ করতে পারো। ওকে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।